হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম অ্যাগেন। তোমরা আছো রাইট স্মার্ট বাংলায়, আর আবার নিয়ে এসেছি তোমাদের জন্য ইকোজ্ঞান ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস সেট। অবশ্যই কোয়েশ্চেন্সগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সামের, কাজেই বুঝতেই পারছো আমরা যখন প্রিভিয়াস ইয়ার এক্সামের কোয়েশ্চেন সলভ করছি আমরা একদিকে দুটো জিনিস দেখে নিচ্ছি যে কী ধরনের প্রশ্ন এসেছিল এবং অবশ্যই সেই প্রশ্নগুলো উত্তর করার সময় আমি কি ভাবছি পরীক্ষার হলে বসে, কীভাবে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা করছি, এবং অবশ্যই যাতে যেই প্রশ্নগুলো আমাদের কাছে নতুন সেই প্রশ্নগুলো যখন আমরা সলভ করব তখন আমরা কিভাবে ভাবব। তাহলে আমরা যেই ক্লাসটাতে আমরা এই প্র্যাকটিসগুলো করব, আমি তোমাদের সবসময় বলি যে ছোট ছোট প্র্যাকটিস থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে তৈরি হব এক্সামের জন্যে, এবং সেটার জন্যে তোমাদের সাথে সব সময় রাইস এডুকেশন আছে। রাইস স্মার্ট বাংলা অ্যাপ তোমরা ডাউনলোড করবে এবং অবশ্যই সেখানে সাবস্ক্রিপশান যে বাটনটা আছে সেটা ক্লিক করে রাখবে, যাতে যে কোনো যখনই কোনো সাবজেক্টেরই এরকম ভিডিও আসছে যেটা তোমাদেরকে সবসময় কম্পিটিটিভ এক্সাম রেডি করবে সেটা তোমার কাছে নোটিফিকেশান সবার আগে যায়। ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং অবশ্যই জানাবে যে তোমাদের কী ধরনের ভিডিও আবার প্রয়োজন আছে, বা তোমাদের কী ইচ্ছে, কী ধরনের কোয়েশ্চেন্স তোমরা করতে চাইছো, কী ধরনের টপিকস তোমরা চাইছো। প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে যে প্রশ্নটা এসছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা রেগুলার বেসিসে ফেস করতে পারি আমাদের কম্পিটিটিভ এক্সামে। যেই প্রশ্নটা এসছে কিন্তু গভর্নমেন্টের একটা স্কিম থেকে, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম। আমরা জানি যে সমাজে এরকমভাবে একটা ঐতিহাসিকভাবে কালচারালভাবে এরকম একটা জিনিস গড়ে উঠেছে যেখানে কন্যা সন্তানকে একটু হলেও কম ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে, এবং সেই জায়গাটাকে গভর্নমেন্ট বলছে যে না, আমাদের চাইল্ড জেন্ডার রেশিও এবং ওভারঅল জেন্ডার রেশিও মানে কি, যেখানে আমরা বলছি পার 1000 মেল কতজন ফিমেল আছেন, এবং সেখানে চাইল্ড জেন্ডার রেশিও সেটাতে আমরা বলছি 0 থেকে 6 বছরের যারা শিশু তাদের মধ্যে এই রেশিওটা কি, প্রতি 0 থেকে 6 বছরের পুত্র সন্তানের জন্য কতজন কন্যা সন্তান আছে। কাজেই সেখানে আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু এই রেশিওটা, জেন্ডার রেশিওটা খুবই আগেনস্ট দ্য গার্ল চাইল্ডস, এবং সেখানে গভর্নমেন্ট বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম আনছে যেখানে বলা হচ্ছে কন্যা সন্তানদের জন্যে গভর্নমেন্ট কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে, এবং সেই স্কিমটার কথা এখানে জিজ্ঞেস করেছে যে এর নোডাল এজেন্সি মানে হচ্ছে এই স্কিমটা যখন ইমপ্লিমেন্টেড হবে তার অ্যাপেক্স বডি হিসেবে কে থাকবে। তো এখানে দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সাথে আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং নীতি আয়োগ। আমরা সরাসরি হোম অ্যাফেয়ার্স আর নীতি আয়োগকে কিন্তু নেগেট করে দিতে পারি, এবং সেখান থেকে আমরা বাকি দুটো যেই অপশানস পড়ে থাকলো সেখান থেকে যেহেতু গার্ল চাইল্ডদের জন্য এই প্রোগ্রামটা, আমরা বলতেই পারি যে এটা উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে আছে। তাহলে আমাদের আনসার আমরা করে দেবো কিন্তু অপশান বম্বে। কেমন? তাহলে এই ধরনের প্রশ্ন যেগুলো সরকারি স্কিমস থেকে, প্রকল্প থেকে আসে, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং বিশেষ করে যখনই বাজেট ডিক্লেয়ার হয়, ইউনিয়ন বাজেট বা স্টেট বাজেট, সেই বাজেটগুলোতে কিছু নতুন স্কিমস আবার আলোচনা করা হয়। সেই স্কিমসগুলো কিন্তু প্রত্যেকবারই কামিং এক্সামসের জন্যে ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে রেভিনিউ নিউট্রাল ট্যাক্স রুল, এইটা জিএসটি রেফারেন্সে এটার মানে কি? তো দেখো, এখান থেকে প্রশ্ন যদি জিএসটি নাও দেওয়া থাকতো এরকমভাবে প্রশ্নটা আসতে পারতো যে রেভিনিউ নিউট্রাল এই ট্যাক্স রুলটা ইন ইন্ডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ টাইপ অফ ট্যাক্স, তখন কিন্তু আমরা আনসার বলতাম যে সেটা জিএসটি, এবং আমরা জানি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইজ এ টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে বলছে যখন 2017 সালের 1 জুলাই 2017 সালের 1 জুলাই যখন জিএসটি গোটা দেশে ইমপ্লিমেন্টেড হচ্ছে, তার আগে অনেক ধরনের
স্টেট ইনডাইরেক্ট ট্যাক্স ছিল এবং সেন্ট্রাল ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সবগুলোকে এক জায়গায় মিশিয়ে আমরা পাচ্ছি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেখানে স্টেটসগুলোর বক্তব্য যে জিএসটি আসার ফলে স্টেটসগুলোর রেভিনিউ মানে আয়তে কিছু লস হবে, কম হবে, কিন্তু সেটাকে ঠিক করার জন্যে গভর্নমেন্ট বা জিএসটি কাউন্সিলের যেই মেজার্সগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে এই রেভিনিউ নিউট্রাল ট্যাক্স রুল। এর মানে হচ্ছে যে জিএসটি আসার আগে এবং জিএসটি ইমপ্লিমেন্টেড হওয়ার পর রাজ্য সরকারগুলি যেই হারে কর আগে পেত, রেভিনিউ যেটা আগে কালেক্ট করত, সেই করই জিএসটি ইমপ্লিমেন্টেড হওয়ার পরেও পাবে। রাজ্যগুলোর যাতে রেভিনিউ না কমে যায় সেদিকে নজর রাখা হবে। অপশনসগুলো দেখো, দ্য রেট অ্যাট উইচ ট্যাক্স রেভিনিউজ ফর স্টেট অ্যান্ড সেন্টার রিমেইনস দ্য সেম বিফোর জিএসটি, জিএসটির আগে যা ছিল তার পরেও থাকবে, এবং দ্য ট্যাক্স রেট উইল রিমেইন দ্য সেম ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট। আমরা জানি যে জিএসটিতে ডুয়াল জিএসটি আছে আমাদের দেশে। এই ডুয়াল জিএসটি মানে কি? ডুয়াল জিএসটি মানে হচ্ছে জিএসটির যেই কালেকশনটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমাদের এখন যেটা সবচেয়ে বেশি স্ল্যাব আছে সেটা হচ্ছে 28%। এই 28%-এর জিএসটিটা কিন্তু ভাগ হয়ে যায় সেন্ট্রাল জিএসটি, এবং যদি স্টেটে সেই লেনদেনটা হয়, ধরো সেই ট্রানজাকশনটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে বাকি পার্টটা হবে স্টেট জিএসটি। তাহলে এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটাকে আমরা বলছি ডুয়াল নেচার অফ জিএসটি, এবং সেখানে এই ডুয়াল কনসেপ্টটা আমরা কিন্তু বড় করেছি কানাডা থেকে। কাজেই আমাদের আনসারে আমরা দেখব যে যেই স্টেটমেন্ট দুটো দেওয়া আছে সেই স্টেটমেন্ট দুটোই ঠিক, এবং তাই জন্য আমরা আনসার করছি অপশান সি কে। কেমন? এটা গেল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নে দেখো, নরসিংহম কমিটির কথা দেওয়া আছে। নরসিংহম কমিটি যেই রেকমেন্ডেশনসগুলো করেছিল সেই রেকমেন্ডেশনসগুলো কোন সেক্টরের সাথে রিলেটেড? কাজেই তোমরা এই সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করতে থাকো এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তর লিখে পাঠাবে। এবং এখানে দেখো, নরসিংহম কমিটির কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু আমরা জানি যে এই নরসিংহমকে বলা হয় ফাদার ফিগার ফর ব্যাংকিং সেক্টর রিফর্ম। কাজেই এই যে রেকমেন্ডেশনসগুলো নরসিংহম কমিটি 1 বলো, নরসিংহম কমিটি 2 বলো, যেই রেকমেন্ডেশনসগুলো আসছে সেই রেকমেন্ডেশনসগুলো কিন্তু হবে ব্যাংকিং সেক্টর রিলেটেড। রিফর্মস যেগুলো ভারতে হচ্ছে সেই সমস্ত রিফর্মস কিন্তু 1990 সালের পর থেকে, যখন ভারতে ইকোনমিক ক্রাইসিসের রেসপন্স হিসেবে আমরা পাচ্ছি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশনের পলিসি, যেটাকে আমরা নিউ ইকোনমিক পলিসি বা আমরা ইকোনমিক রিফর্মসও বলে থাকি। তো সেই ইকোনমিক রিফর্মসেরই একটা পার্ট হচ্ছে এই ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, যেখানে ব্যাংকিং ক্ষেত্রের জন্যে বেশ কিছু মেজর চেঞ্জেস এসছিল, যেখানে ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, তোমরা স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও এবং ক্যাশ রিজার্ভ রেশিও জানো যে আরবিআই এর নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে তার ডিপোজিটসের কিছুটা পার্সেন্টেজ দিয়ে দিতে হয় আরবিআইয়ের কাছে জমা ইন ক্যাশ ফর্ম, যেটাকে আমরা সিআরআর বলি। বর্তমানে এটা হচ্ছে 4.5%। এবং ব্যাংকগুলোর যে ডিপোজিট, সেই ডিপোজিটসের একটা পার্ট ব্যাংক নিজের কাছে লিকুইড অ্যাসেটসে রাখে। সেই লিকুইড অ্যাসেটসে রাখার যেই পার্টটা সেটাকে আমরা বলি স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, যেটা বর্তমান 18%। তো এই সিআরআর আর এসএলআর এর রিডাকশন, গ্র্যাজুয়াল রিডাকশনের কথা বলা হয়েছে নরসিংহম কমিটির রেকমেন্ডেশনে। এবং এর সাথে ইন্টারেস্ট রেট, যেই রেট অফ ইন্টারেস্টগুলো ব্যাংক চার্জ করে, সেই রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট রেটসগুলোকে ডিরেগুলেট করার কথাও রেকমেন্ড করা হয়েছিল। ডিরেগুলেট করা মানে ব্যাংকের ম্যানেজমেন্টের ওপর কিছুটা ক্ষমতা দেওয়া হবে, তারা কতটা ইন্টারেস্ট চার্জ করবে ফর দেয়ার লোনস অ্যান্ড কতটা ইন্টারেস্ট দেবে ফর দেয়ার ডিপোজিটস। এটা ব্যাংকের ম্যানেজমেন্টের হাতে কিছুটা হলেও এই ক্ষমতাটা থাকবে। এরকমই যেই রেকমেন্ডেশনসগুলো এসছিল, 4th টিয়ার ব্যাংকিং সিস্টেম এবং ইউনিফর্ম প্রুডেন্সিয়াল নর্মস, সেই রেকমেন্ডেশনসগুলোর মাধ্যমে কিন্তু ব্যাংকিং সেক্টরে রিফর্ম
করা হয়েছিল। কাজে আমাদের এই প্রশ্নের উত্তরে আমরা পাবো অপশন আগ্রা বা এ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেনটা এসছে কি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। জিডিপি মানে আমরা জানি যে যখন দেশের অভ্যন্তরে মানে ডোমেস্টিক বাউন্ডারি যেটা, তাহলে ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে থেকে সমস্ত যা উৎপাদন হচ্ছে তার আর্থিক মূল্য বা মানি ভ্যালু এক বছরের জন্যে, তাহলে সেই সমস্ত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলো এক বছরে আমার দেশের মধ্যে তৈরি হচ্ছে, আমার দেশের মধ্যে যখন তৈরি হচ্ছে তখন সেখানে ইন্ডিয়ানসরা তো থাকছেই, সাথে থাকছে ফরেনার্সরা, ভারতীয়রাও থাকছে এবং ফরেনার্সরাও থাকছে, এবং তাদের দ্বারা তৈরি ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস এক বছরে তার মানি ভ্যালুকে আমরা বলেছিলাম জিডিপি। ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে উৎপাদনের ব্যয়। আমরা জানি উৎপাদনের চারটে উপকরণ আছে। ল্যান্ডের জন্য হচ্ছে রেন্ট, ল্যান্ডের পরে লেবারের জন্য হচ্ছে ওয়েজেস বা মজুরি, দেন আসছে ক্যাপিটালের জন্য আমরা পাবো ইন্টারেস্ট, অ্যান্ড লাস্টলি দ্য এন্টারপ্রেনারশিপ বা অর্গানাইজার, যার রিওয়ার্ড হচ্ছে প্রফিট। এইগুলোকে আমরা যোগ করলে আমরা পাই হচ্ছে ফ্যাক্টর কস্ট। কিন্তু যেই উৎপাদনের ব্যয় জিনিসটা তৈরি হচ্ছে বাজারে সেই দামেই বিক্রি হচ্ছে কি না সেটা ডিপেন্ড করছে যে সেই ফ্যাক্টর কস্ট যেটা হলো সেই ফ্যাক্টর কস্টের সাথে ইনডাইরেক্ট ট্যাক্স অপ্রত্যক্ষ কর বসছে কিনা, এবং সেই ফ্যাক্টর কস্টের ওপরে গভর্নমেন্ট কোনো প্রোডাকশন সাবসিডি দিচ্ছে কিনা। কাজেই ফ্যাক্টর কস্টের সঙ্গে যখনই আমরা মার্কেট প্রাইস মানে বাজারে কোন দামে বিক্রি হচ্ছে সেটা জানতে চাইব, তখনই কিন্তু আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সেস আর সাবসিডির কথা মাথায় রাখতে হবে। এবং যদি আমরা এটাকে রিরাইট করি তাহলে আমরা এখান থেকে ফ্যাক্টর কস্ট প্লাস এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিকে এই কথাটাকে আমরা নেট ইনডাইরেক্ট ট্যাক্সও বলতে পারি। তাহলে ফ্যাক্টর কস্টের সাথে যখন আমরা নেট ইনডাইরেক্ট ট্যাক্সকে অ্যাড করছি তখন কিন্তু আমরা মার্কেট প্রাইস পাচ্ছি। তাহলে সেখানে দেখো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু জিজ্ঞেস করেছে, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু দিয়ে আমাদের চারটে স্টেটমেন্ট দিয়েছে। যখনই আমরা দেখব যে জিডিপির কাছে তলায় কোনো সাবস্ক্রিপ্ট নেই তখন আমরা কিন্তু ধরে নেব যে এই জিডিপিটা যখন কিছু লেখা থাকবে না তখন এটাকেই আমরা ধরে নেব দিস ইজ দ্য সেম অ্যাজ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। কাজেই জিডিপি অ্যাট মার্কেট প্রাইস যখন আমি বের করব তখন আমি কি দেখব যে আমার জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের ইকুয়েশনটা চেয়েছে, তাহলে আমার এখানে যে ইকুয়েশনটা আছে সেটাকে জাস্ট আমাকে রিরাইট করতে হবে। তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্টের এদিক থেকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্সেসগুলোকে মার্কেট প্রাইসের দিকে নিয়ে আসলে এই সাইনটা এদিকে আসলে নেগেটিভ হবে আর এই সাইনটা এদিকে আসলে পজিটিভ হবে। তার মানে মার্কেট প্রাইসের থেকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্সকে বিয়োগ করব এবং মার্কেট প্রাইসের সাথে আমরা ইনডাইরেক্ট সাবসিডিজ প্রোডাকশন সাবসিডিজকে আমরা যোগ করব। তাহলে আমাদের অপশন প্রথম যেটা আছে সেই অপশানেই আমরা আনসার পেয়ে গেলাম। পরের অপশানসগুলো যদি আমরা দেখি তাহলে জিএনপি আছে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে এনএনপি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে এনএনপি, তাহলে এটা কিন্তু হয়ে যাবে এনএনপি অ্যাট মার্কেট প্রাইসের ইকুয়েশন। আচ্ছা নিচে দেখো এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, তাহলে যখন জিএনপি থেকে মাইনাস করেছিলাম ডেপ্রিসিয়েশন তখন এনএনপি পেয়েছিলাম, তাহলে এনএনপির সঙ্গে ডেপ্রিসিয়েশন যদি প্লাস করি তাহলে আমরা রিটার্ন পাবো জিএনপি। আর লাস্ট ইকুয়েশনে কি বলছে জিডিপি মাইনাস সাবসিডিজ, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু ভুল, এই ইকুয়েশনটাই ভুল। কেমন? তাহলে আমাদের আনসার আমরা কি পেলাম? আনসার আমরা অপশান পেলাম এ, আনসার পেলাম আমরা অপশান এ। কেমন? আগ্রা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ প্রশ্ন যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে এবং যেটা আমাদের বলছে যে ন্যাশনাল ইনকাম যখন আমরা পড়ছি সেটাতে যেই
ইকুয়েশনসগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু ন্যাশনাল ইনকামের ইকুয়েশনসগুলো ভালো করে পড়তে হবে। চলো নেক্সট প্রশ্ন। ফুল ফর্ম দিয়েছে ফেমা। ফেমার ফুল ফর্ম জানতে চেয়েছে। আমরা জানি এই ফেমা ইজ রিলেটেড টু ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মানে হচ্ছে বিদেশি মুদ্রার বিনিময়। আমরা জানি যেমনি ডলার, পাউন্ড, ইউরো, ইয়েন বা এই ধরনের বিদেশি কারেন্সিগুলো আমরা দেশের কারেন্সিতে কনভার্ট করতে পারি, আবার দেশের কারেন্সিকে আবার কনভার্ট করতে পারি বিদেশি কারেন্সিতে। তো সেই কনভার্সনের সঙ্গে রিলেটেড হচ্ছে এই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। তাহলে ফুল ফর্মটা কী হবে? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। মনে রাখবো আমরা যেটা, সেটা হচ্ছে এই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে আসছে? এটা আসছে হচ্ছে 1999-এ। মানে দেখো আবার কিন্তু সেই রিফর্ম পিরিয়ডের পরে। এই যে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, যে এখানে ম্যানেজমেন্ট মানে হচ্ছে সেখানে সরাসরি কন্ট্রোল বা রেগুলেশন থাকবে না গভর্নমেন্টের। ম্যানেজমেন্ট মানে হচ্ছে বাজার ব্যবস্থার মাধ্যমেই সেটা ঠিক হবে। যদি সেখানে কোনো অস্থিরতা দেখা যায়, ইনস্টেবিলিটি দেখা যায়, তখন গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারফেয়ার করবে ওই স্টেবিলিটিটা বজায় রাখতে। আদারওয়াইজ বাজার ব্যবস্থার মাধ্যমেই কিন্তু কাজটা হবে। এটা মনে রাখবো 1 নম্বর। 2 নম্বর মনে রাখবো এই ফেমা যেটা আছে, ফেমা হ্যাজ রিপ্লেসড ফেরা। ফেরা মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। ফেরা যেটা এসছিল প্রথমে 1947-এ এবং পরবর্তীকালে 1973-তে। তাহলে এই ফেরা অ্যাক্ট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এবং রেগুলেশন এখানে মানে হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। এবং আমরা দেখেছি যে 90 সালের পরে যখন ভারতে ইকোনমিক রিফর্মস আসছে, সেই রিফর্মসের সময় কিন্তু এই ধরনের কন্ট্রোলস, গভর্নমেন্টের যে অর্থনীতির ওপরে যেই কন্ট্রোলসগুলো ছিল সেগুলোকে কমানোর কথা বলা হয়েছে লিবারালাইজেশনের মাধ্যমে। কাজেই আমাদের ফেরা, যখন আমরা ফেরা বা ফেমা থেকে প্রশ্ন আসবে, আমরা কিন্তু দুটোই মনে রাখবো। ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটা ইনিশিয়ালি ছিল, এবং যেটাকে রিপ্লেস করে লিবারালাইজড যেই ফর্মটা এসছে সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে একটা বইয়ের কথা বলছে, যেই বইতে ইকোনমিক ড্রেনের কথা উল্লেখ আছে। ইকোনমিক ড্রেন মানে হচ্ছে একটা রাষ্ট্রের সম্পদ যখন অন্য কোথাও চলে যাচ্ছে, অন্য কোনো রাষ্ট্রে চলে যাচ্ছে, বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে, এবং সেই ড্রেনে এখানে ইন্ডিয়ার কথা বলা হয়েছে যে ইন্ডিয়াতে এরকম একটা ইকোনমিক ড্রেন হয়েছিল ডিউরিং দ্য ব্রিটিশ রুল। এই বইটা হচ্ছে দ্য পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং এই বইটা পাবলিশড হয়েছিল 1901। কে লিখেছিলেন সেটা আমাদের প্রশ্ন। বইটা লিখেছিলেন দাদাভাই নারাওজি। কেমন? কাজে আমরা মনে রাখবো যে এই যে ইকোনমিক ড্রেনের কথা বলা হচ্ছে ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেই ড্রেন থিওরি, সেই ড্রেনের কথা কে লিখেছেন, কে বলেছিলেন? দাদাভাই নারাওজি। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্নতে দেখো আমাদের জিজ্ঞেস করছে যে হাউ মেনি ব্যাঙ্কস। এখানে কিন্তু আমাদের বুঝে নিতে হবে দিস ব্যাঙ্কস আর প্রাইভেট ব্যাঙ্কস। এইগুলো কিন্তু বেসরকারি ব্যাঙ্ক। হাউ মেনি ব্যাঙ্কস ওয়্যার ন্যাশনালাইজড, জাতীয়করণ। জাতীয়করণ মানে হচ্ছে এই সমস্ত ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট শেয়ার কিনে নিচ্ছে এই সমস্ত ব্যাংকের, এবং সেটা মিনিমাম 51% বা তার বেশি। তাহলে এই ধরনের ব্যাংক, যে ধরনের ব্যাংকগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শেয়ার হচ্ছে অ্যাটলিস্ট 51%, তার বেশিও হতে পারে, সেই ধরনের ব্যাংকগুলোকে আমরা বলি হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংকস, PSB। তো এই যে ন্যাশনালাইজেশন হচ্ছে,
1969-এ আমাদের মনে রাখতে হবে যে ভারতে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা তৈরি হচ্ছে কবে, 1935-এ। কিন্তু 1935-এ রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হওয়ার পর যখন ভারত স্বাধীন হচ্ছে, তারপরে 1949-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 100% পুরোটা গভর্নমেন্ট কিনে নিয়েছিল, ভারত সরকার কিনে নিয়েছিল। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আসলে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্কিং অথরিটি। রিজার্ভ ব্যাঙ্ক পাবলিকের সঙ্গে কোনো ধরনের ব্যাঙ্কিং ডিলিংস করে না। এটা আমরা একটু মাথায় রাখবো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু 100% শেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে। নেক্সট হচ্ছে দেখো 1955-এ ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পার্সিয়ালি ন্যাশনালাইজড করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়। তাহলে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও কিন্তু একটা পাবলিক সেক্টর ব্যাঙ্ক, কিন্তু এইটাকেও আমরা ন্যাশনালাইজেশন বলছি না। ভারতে ন্যাশনালাইজেশন অফ প্রাইভেট ব্যাঙ্কস বলতে আমরা বোঝাই 1969-এ যে কটা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল সেটাই আমাদের প্রশ্ন। এবং পরবর্তীকালে আবার 1980-তে ভারত সরকার তৎকালীন সেই সময়কার বড় ব্যাংকসগুলোকে আবার কি করছে, ন্যাশনালাইজড করছে, মানে সেখানে 51% বা তার বেশি শেয়ার কিনে নিচ্ছে। 80 সালে 6টা ব্যাংক, এবং আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে 69 সালের কটা, তাহলে সেখানে আমরা পাবো 14টা ব্যাংক। এই যে 20টা ব্যাংক যেগুলো প্রাইভেট ছিল, যেগুলোকে কিছু ক্রাইটেরিয়ার ওপর বেস করে গভর্নমেন্ট কি করলো, নিজেরা কিনে নিল, নিজের মালিকানায় রেখে দিল, সেগুলোকে আমরা পাবলিক সেক্টর ব্যাংকও বলবো, আবার ন্যাশনালাইজড ব্যাংকও বলবো। তাহলে এখানে আমাদের আনসার হবে অপশান ক্যালকাটা, অপশান সি। 14টা ব্যাংক 1969-এ প্রাইভেট ব্যাংক থেকে এটাকে ন্যাশনালাইজড করা হয়েছিল, সরকারিকরণ করা হয়েছিল বা পাবলিক সেক্টর ব্যাংকস করা হয়েছিল। তাহলে এই ব্যাংকগুলোকে আমরা পাবলিক সেক্টর ব্যাংকও বলবো, আবার এই ব্যাংকগুলোকেই আমরা ন্যাশনালাইজড ব্যাংকও বলবো। কেমন? চলো নেক্সট। বেশ, এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে আমাদেরকে, এবং আমাদেরকে এই স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক, রাইট ওয়ান, কারেক্ট ওয়ান, ট্রু যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। স্টেটমেন্টসগুলো দেখে নেওয়া যাক। বলছে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচার হ্যাজ বিন কনসেপচুয়ালাইজ টু রেকগনাইজ দ্য চ্যালেঞ্জেস অফ ক্লাইমেট চেঞ্জ টু ইন্ডিয়ান এগ্রিকালচার। দেখো, আমরা সবাই জানি যে এই গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্ত কারণে গোটা পৃথিবীর যে আবহাওয়া সেটার মধ্যে একটা বড় পরিবর্তন আসছে, এবং এই ক্লাইমেট কনফারেন্স যেগুলো, সেগুলোর মূল বক্তব্যই হচ্ছে যে আমাদের কার্বন ফুটপ্রিন্টস কমাতে হবে। কাজেই এই যে ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, এটা কিন্তু ওই দিকে লক্ষ্য রেখেই আনা হয়েছিল। নেক্সট কি বলছে, বলছে ইট ইজ ওয়ান অফ দ্য 8 মিশনস। 8টা এরকম লক্ষ্য আছে, যেই লক্ষ্যগুলো কিসে রাখা হয়েছিল, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ। এই যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, যেখানে যে 8টা লক্ষ্য স্থির করা হয়েছিল, তার মধ্যে একটা কিন্তু এই সাস্টেইনেবল এগ্রিকালচার। কেমন? তো সেই জন্যে দুটো স্টেটমেন্টই হচ্ছে আমাদের কাছে ঠিক, তাই জন্য আমরা অপশান সি কে আমাদের আনসার নেব। এবং এই যে ক্লাইমেট চেঞ্জের ওপরে যে অ্যাকশনসগুলো নেওয়া হচ্ছে, দেখো এবারেরও বাজেটে বলা হয়েছে যে ইলেকট্রনিক ভেহিকেলস আরও যাতে লোকেরা অ্যাডাপ্ট করে, ইলেকট্রনিক ভেহিকেলসের ম্যানুফ্যাকচারিং, সব কিছুর ওপরে গভর্নমেন্ট কিন্তু একটা বড় বাজেটের অ্যালোকেশনস রেখেছে। কেমন? চলো নেক্সট দেখা যাক। পরের প্রশ্ন, ব্ল্যাক রেভলিউশন। এই যে রেভলিউশনসগুলো, এগুলো কিন্তু আমরা মনে রাখবো যে এখান থেকে প্রশ্ন আসে। রেভলিউশনসগুলোর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কৃষি এবং প্রাইমারি সেক্টরসে উৎপাদন বা যে প্রোডাকশন বৃদ্ধির কথা বলা হচ্ছে, সেই জন্যে এই রেভলিউশনসগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো অপশানসে এখানে 4টে জিনিস দেওয়া আছে, ফিশ প্রোডাকশন, কোল প্রোডাকশন, ক্রুড অয়েল
যেখান থেকে পরে পেট্রোলিয়াম প্রোডাক্টসগুলো আসবে, গ্যাসোলিন, পেট্রোল, ডিজেল, কেরোসিন যেগুলো আসবে, এবং মাস্টার্ড প্রোডাকশন সোর্সে। ফিশ প্রোডাকশন আমরা ব্লু কালারকে সিম্বলাইজ করব, কেন কি জল থেকে মাছ, তো ব্লু। কোল প্রোডাকশন যেটা, সেই কোল প্রোডাকশন, এবং তারপরে মাস্টার্ড প্রোডাকশন কিন্তু আমরা ইয়েলো। এখানে ব্ল্যাক রেভলিউশন যেটা বলা হচ্ছে, আমাদের কনফিউশন থাকবে এই কোলের সাথে, বিকজ কোল ইন ব্ল্যাক ইজ ব্ল্যাক, বাট আনসার কিন্তু হবে এখানে ক্রুড অয়েল প্রোডাকশনের বৃদ্ধি। ব্ল্যাক রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ রাইজ ইন প্রোডাকশন অফ ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের উৎপাদনের বৃদ্ধির সঙ্গে কিন্তু আমরা রিলেট করব ব্ল্যাক রেভলিউশনকে, এবং কাজেই এটা কিন্তু আমরা মাথায় রাখবো, আমরা কনফিউজ করব না কোল অপশানটা দেওয়া থাকলে। ঠিক আছে, বেশ, চলো পরের প্রশ্ন। এবং দেখো সেখানে কি বলছে, আবার একটা রেভলিউশন থেকে প্রশ্ন, গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব। যেই সবুজ বিপ্লবের মাধ্যমে ভারতে কৃষিক্ষেত্রে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির কথা বলা হয়েছিল, এবং যেটা কিনা আমাদের দেশে যখন অ্যানুয়াল প্ল্যান পিরিয়ডসগুলো চলছিল, প্ল্যান হলিডে 1966 থেকে 69, তাহলে 1966 থেকে 69 এই যে সালটা, এই সময়টা ভারতে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি। এই সময়কালটা হচ্ছে তৃতীয়, থার্ড 5 ইয়ার প্ল্যানের পরের সময়কাল, এবং এই সময়কালটাতে ভারতের কৃষিতে নতুন টেকনোলজি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হয়েছিল, যেটাকে পরবর্তীকালে আমরা বলছি গ্রিন রেভলিউশন। এই গ্রিন রেভলিউশনের হু ইজ দ্য অরিজিনেটর ইন ইন্ডিয়া, কেমন, হু ইজ দ্য অরিজিনেটর ইন ইন্ডিয়া, এটা যখন আমাদের প্রশ্ন আসবে তখন কিন্তু দুটো নাম দেখো এখানে যেটা আছে, সেই দুটো নাম, এখানে দুটো নামই কিন্তু রিলেটেড টু গ্রিন রেভলিউশন, নরম্যান বোরলগ অ্যান্ড MS স্বামীনাথন। গ্যারি বেকার উনি একজন ইকোনমিস্ট, উনি নোবেল লরিয়েট, উনি ইকোনমিক্সের নোবেল প্রাইজও পেয়েছেন, কিন্তু আমরা যখন গ্রিন রেভলিউশনের কথা বলবো তখন কিন্তু আমরা দেখব যে নরম্যান বোরলগ আর MS স্বামীনাথন দুজনেই রিলেটেড। নরম্যান বোরলগকে আমরা সাধারণত অরিজিনেটর অফ গ্রিন রেভলিউশন বলি, কেন কি ওনার দ্বারা আবিষ্কৃত যে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিড, যেটাকে আমরা কি বলি, HYV, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড, মানে যেই সমস্ত বীজের উচ্চ ক্ষমতাশীল উৎপাদন দেওয়ার যে বীজগুলো, সেগুলো কিন্তু ন্যাচারাল না, এগুলো বায়োলজিক্যালি, জেনেটিক্যালি ডেভেলপড করা হয়েছিল। কে করেছিলেন? নরম্যান বোরলগ। ওই জন্য ওনাকে বলা হবে ফাদার অফ গ্রিন রেভলিউশন। কিন্তু যদি বলে যে ভারতে কে নিয়ে এসেছিল গ্রিন রেভলিউশন, তখন কিন্তু আমরা বলবো MS স্বামীনাথন। তাহলে দুটো নামই ইম্পর্টেন্ট, কিন্তু ভারতের ক্ষেত্রে যদি বলে যে অরিজিনেটর বা ফাদার অফ গ্রিন রেভলিউশন ফর ইন্ডিয়া, তখন কিন্তু আমরা MS স্বামীনাথনের কথা বলবো। আশা করি তোমরা ক্লাসের সাথে সাথে প্রশ্নটা করছিলে, সেশনের সাথে সাথে প্রশ্নগুলো করছিলে, এবং আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো যে যখন আমরা পরীক্ষার হলে বসছি তখন এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসছে তখন আমরা প্যানিক না করে ঠান্ডা মাথায় কিভাবে ওই 1 নম্বরটা নিজের পকেটে নিয়ে নিতে পারি। দেখো, নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে আমি সবসময় তোমাদের বলবো, আমি কিন্তু ওই কতটা নেগেটিভ মার্কিং হলো সেটার কথা ভাববো না, যে 0.33 বা 0.25। আমি ভাববো যে আমি যদি ভুল করে থাকি তাহলে আমি 1 নাম্বার পেলাম না, এবং সাথে নেগেটিভ মার্কিং। কাজেই একটু মাথা ঠান্ডা রেখে আমরা যদি পরীক্ষা হলে প্র্যাকটিসের মাধ্যমে এই কোয়েশ্চেন্সগুলো তৈরি করি, তাহলে পরীক্ষার হলে কিন্তু আমাদের সাকসেস গ্যারান্টেড, এবং সেই সাকসেসের দিকে তোমাদের এগিয়ে নিয়ে যেতে কিন্তু আমরা সবসময় আছি রাইসমার্ট বাংলায়। তোমরা গুগল প্লে স্টোরে যাবে, রাইসমার্ট বাংলা অ্যাপটা ডাউনলোড করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগছে বা তোমাদের প্রয়োজন কী। আজকের মতন ক্লাস এই অবধি থাকলো। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা শেয়ার করবে এই ক্লাসটা, এবং অবশ্যই আর কি ধরনের ক্লাস চাও সেটা আমাকে জানাবে। চলো, আজকের জন্য এইটুকুই থাকলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।